2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে। 2025 সালে নতুন একটি রুল নিয়েছে, সেখানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দেবেন যে 2016 সালের নিয়োগ হবে 2025 সালের রুল অনুযায়ী। যে রুলসে বলছে 10 নম্বরের জন্য টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে, যে ফলে এদের জন্য সিলেকশন প্রসেস হবে 90 নম্বরের। আর যারা শিক্ষকতা করেছেন সে হতে পারে কন্ট্রাক্টুয়াল টিচার, তিনি 10-এ 10 পাবেন, আর তাদের জন্য সিলেকশন প্রসেস 100, আর এদের জন্য সিলেকশন প্রসেস 90। সেটা তো আর হতে পারে না। আগে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার ছিল 35, বর্তমানে কত 10। ফলে এই যে নাম্বারের পার্থক্য ঘটে, আগে ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ 10-এর সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন আরো 10 যোগ করে দেওয়া হয়েছে। সে আগে 10 নম্বরে ম্যানিপুলেশন হতো, এখন 20 নম্বরের ম্যানিপুলেশন হবে। রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়ছে কিনা, তার কারণ যে নতুন নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেইটা আবার কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। মামলা করা হয়েছে, যেখানে স্পষ্ট বলা হচ্ছে 2016 প্যানেল বাতিলের যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা, সেটার পরিপন্থী এই 2025 সালের নতুন নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, সেখানে বলা হচ্ছে নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। 2016 যে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ, তারা এই মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন মহামান্য বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। 5 তারিখ অর্থাৎ 5ই জুন এই মামলার শুনানি রয়েছে। এসএসসি 2025-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল আনা হয়েছে, বিধিতে বদল আনা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথমবার 10 নম্বর বরাদ্দ করা হয়েছে নতুন বিধিতে। নতুন নিয়োগ ব্যবস্থায় একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে। আজকে যদি এই প্যানেলটা ক্যান্সেল না হতো, তাহলে পরে যারা টেন্টেড 6000 সামথিং এরকম বেরিয়েছে, ওই টেন্টেডদের জায়গায় যদি তাদেরকে নেওয়া যেত, তাহলে তাদের আর আজকে নতুন করে কেস করতে হতো না, বা এরকম একটা জটিলতার জায়গা তৈরিই হতো না। প্লাস যেই সিটগুলো এখনও ভেকেন্ট রয়েছে, ওয়েটিং নেই, এরকম সায়েন্সের কিছু কিছু জায়গা রয়েছে, যেই সাবজেক্ট রয়েছে, সেখানে যারা নট কল ফর ভেরিফিকেশন ছিল, সেখান থেকেও তাদেরকে ডাক দিলে পরে তাদের চাকরি হতো। তাহলে এত কমপ্লিকেশনের মধ্যে যেতেই হতো না। আর সবথেকে বড় কথা, নতুন গেজেট যে হয়েছে, আবার ধরুন আমি পরীক্ষা দিলাম বা তারা পরীক্ষা দিল, আবার 5 বছর পরে প্যানেল ক্যান্সেল হবে না, আবার কোনো দুর্নীতি হবে না, সেটার কোনো কি সিওরিটি রয়েছে? যদি রিপ্যানেল হতো তাহলে কিন্তু কেউই বঞ্চিত হতো না, সবাই সব যোগ্যরাই চাকরি পেত। 5000 সামথিং যেটা ইম্প্যানেল লিস্ট থেকে বাতিল হয়েছে, ওই 5000 সামথিং কিন্তু তারা ওয়েটিং থেকে আসতো। ওয়েটিং থেকে হয়ে যাওয়ার পর যদি আরও ভ্যাকেন্ট থাকতো, তখন নট কল ফর ভেরিফিকেশান থেকে আসতো। আর সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি পরীক্ষাটা ওনারাই কন্ডাক্ট করতে পারতেন যদি পরীক্ষা নেওয়ারই হয়। যারা চুরি করেছে তাদের হাতেই আবার পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়া তো নেহাতি হাস্যস্কর ছাড়া আর কিছুই নয়। ওনারা গেছেন, ঠিক আছে, আমাদেরও পয়েন্ট আছে, আমরাও প্রয়োজন হলে যাব। ব্যাপারটা হচ্ছে, যেটা আমরা সারা জীবন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা MA বা BEd করলাম, এটা তো আমাদের সারা জীবনের পরিশ্রম। এটা একাডেমিক একটা হিউজ মার্কস ছিল 35 মার্কস, সেটাকে কমিয়ে 10 করে দেওয়া হলো, 10 করে দেওয়া হলো। এবং কোথায় মার্কসটা বাড়ানো হলো? ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের মার্কসটা বাড়ানো হলো। এটা তো কাম্য নয়, এটা আমরা চাইছি না। এবং যদি পরীক্ষার নোটিফিকেশানে 2016-তে যে নোটিফিকেশান ছিল, যদি সেম বেরোতো, তাহলে সেটা বেশি ভালো হতো। ফলে এইখানে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে জটিলতা বা জট কাটার পরিবর্তে কি নতুন জটিলতার জন্ম দিচ্ছে, যে কারণে এই নতুন যে পরিবর্তিত নিয়োগের যে বিধি, 2016 বিধির বদল 2025-এর পরীক্ষায় করা হয়েছে। এখানে এই প্রশ্ন তুলছেন যারা মামলা করেছেন তারা। আইনজীবীরা কি বলছেন একবার শোনাবো আপনাদের। দেখুন, মামলা হবে এটা ছিল অবধারিত। আমি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছি। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে এই নতুন বিধি এবং বিজ্ঞাপনে। তো এই রাজ্য সরকারের ন্যূনতম সদিচ্ছা নেই যে স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে। এরা দুর্নীতিতেই এদের জন্ম এবং দুর্নীতিতেই লালিত পালিত হয় এরাই।